সিলেট সুনামগঞ্জে বন্যার পানি নামায় ধীর গতিতে দুর্ভোগ। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনো বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপরে সুরমা। আম রপ্তানি বাড়াতে নানামুখী উদ্যোগে সরকার, ১৩ রাষ্ট্রদূত সহ বাগান পরিদর্শনে কৃষিমন্ত্রী। বিশ্বব্যাপী চাঁপাইনবাবগঞ্জের আম ব্র্যান্ডিংয়ের প্রত্যয়। এবং টি-20 বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। এবারে ৩ ম্যাচে টাইগারদের জয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। সিলেট সুনামগঞ্জে বন্যার পানি নামছে খুবই ধীর গতিতে। সবকটি পয়েন্টে নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুশিয়ারা ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় গত ২৪ ঘন্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চেরাপুঞ্জিতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যা পরবর্তী অবস্থা জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, বন্যার পানি নামার পর দুর্গত এলাকার সার্বিক চিত্র কি? নদীর পানিগুলো বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে কুশিয়ারার একটি পয়েন্ট ছাড়া। তো সকাল ৬টার তথ্য পানি উন্নয়নের বোর্ডের তথ্য মোতাবেক কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনো ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকার বালাগঞ্জ, উসমানীনগর, ফেঞ্চুগঞ্জের মানুষজন এখনো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তারা কিন্তু প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় ভুগছে, কখন জানি তাদের প্রিয় ঘরে ফিরবে। তা অন্যদিকে যদি কানাইঘাট, জৈন্তা, গোয়েনঘাটের কথা এবং নগরীর কথা বলি, এখানে পানি কমেছে, যে কারণে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে গড়মুখী হয়েছে। কিন্তু গড়মুখী হলেও মানুষের কিন্তু দুশ্চিন্তা এবং ভোগান্তির রয়েছে, যে কারণে যে মানুষজন কিন্তু কিছুটা হলেও আশ্রয় কেন্দ্রে থাকা অবস্থা খাবার দাবার পেত। এখন কিন্তু মানুষ টেনশনে ভুগছে যে গড় পুনর্বাসন বা মেরামত কিভাবে করবে, পাশাপাশি তাদের একবেলা খাবার জুটাবে কিভাবে। তো জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি বলছে যে তাদের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে, পাশাপাশি কিন্তু এই গড় পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই লিস্ট চলে আসবে। তারা কিন্তু পুনর্বাসনের জন্য মানুষদেরকে সহায়তা করবে। অন্যদিকে যদি আমি ক্ষয়ক্ষতির কথা বলি, কিন্তু ক্ষয়ক্ষতি যে কৃষি খামার, ফসলি জমি, স্থানীয় সরকার, প্রকৌশল, সড়ক, সেতু বিভাগ, মৎস্য অধিদপ্তর সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ হলো ৭৭৯,৬৬৬,০০০ টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দাঁড়িয়ে আছে। এদিকে অপরদিকে যদি আমি আবহাওয়া অফিসের কথা বলি, যে আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আগামী ৭২ ঘন্টা কিন্তু দেশে হালকা বৃষ্টি, ভারী বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সে কারণে কিন্তু আবারও বন্যার আশঙ্কা রয়েছে। এই ছিল আমার কাছ থেকে বন্যার সিলেটের সর্বশেষ তথ্য। শিপার, আপনাকে ধন্যবাদ। ধারালো অস্ত্র দিয়ে শরীর ৩ খণ্ড করে দেশে ৩ জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। পুড়িয়ে ফেলার চেষ্টা হলেও রয়ে যায় কাদামাখা মুখটির কিছু একটি অংশ। বলছে ২.৫ বছর ধরে অজ্ঞাত রয়ে যাওয়া নির্মমভাবে খুন হওয়া এক নারীর কথা। ৩ থানা পুলিশের ব্যর্থতার পর টিকে থাকা মুখটির যৎ সামান্য সূত্র ধরেই এমন এক লোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে এবার পিবিআই। যারা চাইছেন অন্তত জানা যাক মানুষটির পরিচয়, কার সন্তান সে, অথবা কোন সন্তানের হতভাগা মা ছিলেন তিনি। নয়ন মুরাদের রিপোর্ট। নির্মমভাবে খুন হওয়া এই নারীর যে মুখ অবয়ব দেখা যাচ্ছে তা আসল নয়। হত্যার পর পুড়িয়ে ফেলা একাংশ থেকে চারুকলার শিক্ষার্থীদের সাহায্যে মুখের আকার আকৃতি তৈরি করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তৈরি করা হয়েছে একাধিক স্কেচ। লোমহর্ষক এই হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের হাতে আপাতত এতটুকুই সম্বল। ফেসের যে গঠন বা যে অংশটুকু অক্ষত ছিল, সেই অংশটুকুকে ম্যাচ করিয়ে আমরা তার একটা অবয়ব আনবার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা তার স্কেচ করবার চেষ্টা করেছি। প্রথমে আমরা চারুকলার স্টুডেন্টকে অনুরোধ করে তাদেরকে কনভিন্স করে রাজি করিয়ে
প্রথমে একটি স্কেচ করেছিলাম, যে স্কেচটি আপনি ইতিমধ্যে দেখেছেন। এই স্কেচ পুলিশের ধারণা 2022 সালের 24 জানুয়ারি রাতে হত্যার শিকার হন এই নারী। খুনিরা তার দেহ 3 ভাগ করে ফেলে। কোমর থেকে নিচের দিকে একাংশ এবং ঘাড় থেকে পেট পর্যন্ত 2 ভাগ করে ঢাকার সাভার, ধামরাই ও ফরিদপুরে ফেলে দেয়। মাথা ও ডান হাত সহ একাংশ ফরিদপুরে নিয়ে আগুনে পুড়িয়ে দিলেও কিছুটা মুখ অবয়ব থেকে যায়। আর এটুকু ক্লু নিয়েই রহস্যের জট খোলার চেষ্টা করছে পিবিআই। তাকে হত্যা করে তার বডিটিকে 3 টুকরা করা হয়। একটি অংশ সাভার থানাধীন একটি গ্রামে ফেলা হয়, বনগাঁও এলাকা, বনগাঁও এলাকায় ফেলা হয়। আরেকটি অংশ ফেলা হয় ধামরাই থানাধীন বড় চন্দাইল এলাকায়, এবং তার মাথা এবং হাতের একটি অংশ ফেলা হয় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন বিলনালিয়া গ্রামের একটি প্রত্যন্ত মাঠের মধ্যে। পিবিআই এর এই কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে কোনো থানায় এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি, যে কারণে ভিকটিমের পরিচয় কিংবা আসামি শনাক্তে অগ্রগতি হয়নি। সম্মানিত নাগরিকবৃন্দ, দেশবাসী, আপনারা যদি সহযোগিতা করেন, তথ্য দেন, তাহলে আমরা এই অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় শনাক্ত করতে পারবো, এবং এই মেয়েটির পরিচয় শনাক্ত হলে আমরা শতভাগ আশাবাদ ব্যক্ত করি যে মেয়েটির হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। ঘটনার পর নারীর শরীরের খণ্ডিত অংশ পাওয়া সাপেক্ষে 3 থানায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা করলেও তদন্তে কোনো কিনারা করতে পারেনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উঠে আসলে বিভিন্ন এলাকা থেকে লোকজন সাড়া দিচ্ছে বলেও জানান পিবিআই এর এই কর্মকর্তা। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সুখবর নেই দেশ বাঁচিয়ে রাখা কৃষকদের। কমানো হয়েছে ভর্তুকি, নেই ক্রমবর্ধমান সার, সেচ এবং কৃষি উপকরণের দাম বাড়ানোর বিশেষ উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়ও তেমন কোনো বরাদ্দ। কৃষি গবেষকরা বলছেন, এতে করে কৃষিতে আগ্রহ হারাতে পারে কৃষক, বাড়তে পারে আমদানি নির্ভরতা। উষা ফেরদৌসের রিপোর্ট। অল্প ভর্তুকি পায়, কিন্তু শিল্পপতি তো ভর্তুকি নেওয়া যায়। একদম কৃষকের লাগে 5 বস্তা ইউরিয়া সার বা ডিআইপি বা টিএসপি, কিন্তু এগুলা তো শিল্প কারখানায় বেশি যায়। আগে মনে করেন যে পানিতে লাগতো হলো 40-50 টাকা ডিসিমল, আর এখন বর্তমান বিলে লাগে হলো 120, 30, 150 লাগে। সরকার যে ফেলে জিনিসের দাম বাড়াবে, সেই ফেলে কৃষকে চলার কোনো পথই নাই। বীজ দল লাগে, পানি দল লাগে, সপ্তাহে 2-3 বার পানি দল লাগে, গৃহস্থ একবার হাঁপাই গেছে। বছর জুড়েই এমন অসহায় আর নিদারুণ সংকটে দিন পার করছেন কৃষি প্রধান দেশের কৃষি যোদ্ধারা। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে 17,261 কোটি টাকার ভর্তুকি ও প্রণোদনা প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের সংশোধিত বাজেটে ভর্তুকি রাখা হয়েছে 25,644 কোটি টাকা, অর্থাৎ চলতি বাজেটের চেয়ে 8,383 কোটি টাকা কমানো হয়েছে। শতকরা হিসেবে যা প্রায় 33%। সবসময় আমরা ভর্তুকির দিকে তাকিয়ে থাকতাম, যে কৃষিক্ষেত্রে ভর্তুকি দিলে কৃষকরা আগ্রহ বোধ করত, কৃষকরা সরাসরি কিন্তু বেনিফিটটা পেত। এখন যেটা সমস্যাটা হবে, যে ভর্তুকি ব্যয় যেহেতু কমে গিয়েছে, তার ফলশ্রুতিতে কিন্তু সে সিড কিন্তু দামে কিনতে হচ্ছে, ইরিগেশনের জন্য অনেক খরচ বেড়ে গেল। পাশাপাশি হচ্ছে তার যে সেচ ব্যবস্থাপনা তো কল্পনাই করা যাচ্ছে না। আমাদের জন্য বর্ষার সময় একটু, শীতের সময় তো প্রচুর পরিমাণে, আমাদের খরার সময়গুলোতে আমাদের কিন্তু ব্যয় কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যদি এইভাবে ভর্তুকি ব্যয় যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কৃষকরা আগামীতে কৃষিকাজ করবে না। কারণ হচ্ছে তারা যেই ইনপুট কস্ট করে অথবা খরচ যেটা হয়, সেটাই তো তুলতে পারবে না। পরে তো বাজারের চিন্তা, লাভের চিন্তা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর গবেষণা মতে আগামী 30 বছরে মানবজাতির চাহিদা সব রেকর্ড ছাড়িয়ে যাবে। প্রায় 60% বেশি খাদ্যের প্রয়োজন হবে। তখন খরা একটি নতুন বিপদ হয়ে দাঁড়াবে। কিন্তু এ সংকট মোকাবেলায়ও নেই কোনো বরাদ্দ। 18 কোটি মানুষ, এই মানুষকে যদি আমদানি করে খাওয়াতে হয় এবং কৃষিকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি, আগামী দিনগুলো খুব কঠিন হয়ে দাঁড়াবে। আমার মনে হয় সরকার দিকে নজর দিবে। ফলে প্রশ্ন, কৃষকের কতটা দায় থাকবে সবার বেঁচে থাকার অন্ন জোগাতে, সেই সঙ্গে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা ফসল মজুতদারদের কাছে পানির দামে ছেড়ে দিতে। বাজারে মাল নিয়ে গেলে ধরেন বিক্রি করতেছে 2 টাকা, কিন্তু সার কিনতে যায় সার কিনতেছে 5 টাকা। এখন আমার খরচ হয়ে যাইতেছে বেশি, আমার বিক্রি কম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
আম রপ্তানি বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের ১৩ রাষ্ট্রদূত সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কেন্দ্রবোনা এলাকায় একটি বাগান পরিদর্শন করে তারা। এ সময় চাঁপাইনবাবগঞ্জের আমকে ব্র্যান্ডিং করে সারা বিশ্বের রপ্তানির উদ্যোগ নেওয়ার কথা জানান তারা। প্রতিনিধিদের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আমের খেতি দেশ জুড়ে, দেশের গণ্ডি পেরিয়ে সে খেতি বিশ্ব দরবারে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের ১৩ রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে বাগান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। তিনি জানান, দেশের উন্নয়ন সহযোগীদের উৎসাহিত করতেই আম বাগান পরিদর্শনে নিয়ে আসা হয়েছে। তারা এ আম নিজেদের দেশে আমদানি করলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে। বিদেশে থেকে এখানে এসে তারা তাদের দেশের সরকারের পক্ষে কাজ করতেছেন বা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সহযোগিতা করতেছেন বা অনেক ডেভেলপমেন্ট পার্টনারও এই সমস্ত দেশে আছেন। তাদেরকে উৎসাহিত করা, আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা। বাণিজ্য প্রতিমন্ত্রী এ সময় বলেন, কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে আমের ব্র্যান্ডিংটা শুরু হয়েছে। এতে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আসা বড় অর্জন বলে মনে করেন তিনি। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের 23টি দেশে আমাদের নিজস্ব কমার্শিয়াল কাউন্সিলর আছে, তাদের মাধ্যমে আমরা আমটাকে প্রচার করব এবং আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। আর সম্ভাব্য সব প্রতিবন্ধকতা নিরসন করে শিগগিরই বহির্বিশ্বে আমের বাজার গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব। আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি যে না, আমাদের এখানে আমরা সব ধরনের পোকামাকড় মারার জন্য যে সমস্ত কীটনাশক আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি এবং আমাদের যে আমের কোয়ালিটি সেটা ভালো আছে। বাগান ঘুরে সন্তুষ্টি জানিয়ে নিজ দেশে আম নিতে পদক্ষেপের কথা জানান এই রাষ্ট্রদূত। The way they are kept very organic, pesticide free, and the different varieties, and as well as the research that goes into the mango growth. I see a great potential for Bangladeshi mangoes to be exported, even to Singapore. দেশসেরা চাঁপাইনবাবগঞ্জের আম দ্রুতই বিশ্ব বাজারে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। টি-20 বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে এবার দেশে ফিরল বাংলাদেশ দল। শুক্রবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন শান্ত তাসকিনরা। এবারের বিশ্বকাপে ৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক আসরে সর্বোচ্চ ৩ ম্যাচ জয় পেল টাইগাররা, যা আগের বিশ্বকাপে অর্জিত হয়নি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হেরে যায় শান্ত বাহিনী। গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে নিজেদের টি-20 বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার 8 নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু সুপার 8-এ পুরোপুরি ব্যর্থ হয় বাংলাদেশ। উত্তর মধ্য এশিয়ার জনপ্রিয় ফল ড্রাগন বাংলাদেশের মানুষের কাছেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় শরীয়তপুরে বাণিজ্যিকভাবে বাড়ছে এর চাষ। জেলার ভেদরগঞ্জে ড্রাগন চাষে সফল হয়েছেন 2 কৃষি উদ্যোক্তা। বাড়ির পাশে 105% জমিতে ড্রাগনের চারা রোপণ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তারা। তাদের সাফল্য দেখে স্থানীয় অনেকেই এখন ঝুঁকছেন ড্রাগন চাষে। শরীয়তপুর থেকে মাহবুবুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। মাত্র 1 বছর আগে যশোর থেকে চারা সংগ্রহ করে 1 একর জমিতে ড্রাগন চাষ করেন শরীয়তপুরের ভেদরগঞ্জের 2 উদ্যোক্তা শফিকুল ইসলাম ও মোবারক সর্দার। এতে লাভবান হয়ে এখন 3 একর জমিতে চাষের পরিধি বাড়িয়েছেন তারা। তাদের এ সাফল্য দেখে আশেপাশের এলাকায় গড়ে উঠেছে একাধিক ড্রাগন বাগান। আবহাওয়া ভালো থাকায় এবার বাগানটিতে ফলনও ভালো হয়েছে। এবছর প্রায় 10 লাখ টাকার ফল বিক্রি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনেকেরই কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের এই যুবকরা এখানে কাজ করে দেশে এইরকম ফল আমরা চাষ করে আমরা দেশের একটা উন্নয়ন দেখাই, এইটি আমরা চাই। দেখার জন্য আসছি এবং নেওয়ার জন্য আসছি। আমার এখানে যে কাম এই ড্রাগনটা দেখাশোনার। 2 বছর পরে আমাদের বাগানে আল্লাহর অশেষ রহমতে অনেক ফল পেয়েছি আমরা। এ বাগানে কাজ করে 12টি পরিবারের বেকার সমস্যার সমাধান হওয়ায় খুশি উদ্যোক্তারা। পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি মানুষের যাতে কর্মসংস্থান হয়
এই কর্মসংস্থানের আগ্রহ থেকেই মূলত আমার এই ড্রাগনের বাগানটা করা। আমার এখানে প্রতিদিন 10-12 জন লোক কর্মসংস্থান হয়েছে, দরিদ্র লোক, তারা সারা বছর আমার এই বাগানে কাজ করে তাদের জীবিকা অর্জন করে। জৈব সার ব্যবহার করে প্রাকৃতিক পদ্ধতিতে ড্রাগন চাষে কৃষি বিভাগ পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা জৈব সার ব্যবহার এবং আমরা কৃষি অফিস, আমার উপসহকারী কৃষি অফিসার, আমরা টিম সহকারে তার বাগানে ভিজিট করে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে আসছি। বর্তমানে তার বাগানটা খুবই ভালো। মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় ড্রাগন চাষ সম্প্রসারণ করা গেলে এখানকার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলেও মত দেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রথমেই দেখে নিব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে আরেক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ, ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে হারিয়ে যাচ্ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ, এনবিআর কর্মকর্তার ফয়সালের 1000 কোটি টাকার সম্পদের খোঁজে দুদক। সমকাল শিরোনাম করেছে বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ, প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে আরেক এনবিআর কর্মকর্তার সম্পদ জব্দ করার নির্দেশ, বেনজিরের সম্পত্তি দেখভালের তত্ত্বাবধায়ক। যুগান্তর শিরোনাম করেছে আরেক এনবিআর কর্মকর্তার সম্পত্তি ক্রোকের নির্দেশ, খাদ্য পরিবহন স্বাস্থ্য এবং জ্বালানি খাতে ব্যয় বেড়েছে, মূল্যস্ফীতির ফাঁদে ভোক্তা। দেশ রূপান্তর শিরোনাম করেছে ত্যাগের রাজনীতি কোথাও কোথাও আছে, আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের তথ্য যাচাই, মতিউরের স্ত্রী লাকি 14 দিন পর প্রকাশ্যে, সাদিক এগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ। বণিক বার্তা শিরোনাম করেছে এক সময় তো আমাদের চাঁদেও যেতে হবে প্রধানমন্ত্রী, ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে কোর্ট অর্ডার সিজ অফ এনবিআর অফিসিয়ালস অ্যাসেটস, IMF charts path out of farm subsidy। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। আপনার কাছে আমরা আজকে জানতে চাই, সবকটি পত্রিকায় একটা শিরোনাম করেছে যেটা আমাদের সামনে চলে এসছে, সেটা হচ্ছে যে আরেকজন এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব এবং সম্পদ জব্দ সম্পর্কে। জাতীয় রাজস্ব বোর্ডের জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী ফয়সাল, আবু মোহাম্মদ ফয়সাল, এটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখছি। কারণ সাধারণভাবে দেখা যায় যে আপনার কারো দুর্নীতি যখন গণমাধ্যম বা মিডিয়া প্রকাশ্যে নিয়ে আসে, তারপরে মাঠে নামে দুদক। আমার স্মরণকালের মধ্যে মনে হচ্ছে যে এই প্রথম একটা ঘটনা যেটা মানে মিডিয়া বা প্রচারণার কোনো রকম প্রচারণার আগেই দুদক বিষয়টাকে নিয়ে আসে এবং কোর্টের কাছে তার এই সম্পদের হিসাব বা তদন্তের স্বার্থে ব্যাংক হিসাব জব্দ করার বা তার স্থাবর অস্থাবর সব সম্পদ জব্দ করার নির্দেশনা চেয়েছে এবং কোর্ট সেই নির্দেশনা দিয়েছেন। তা আমার মনে হয় যে এইভাবে দুদক এগিয়ে গেলে, দুদক যদি খুব কঠিনভাবে মাঠে নামে, তাহলে একের পর এক রাঘব বোয়ালদেরকে এভাবে ধরা সম্ভব হবে। আমি খুবই ইতিবাচকভাবে দেখছি বিষয়টাকে। এখন এই বিষয়ে আরও একটি চাওয়া আমার, সেটা হচ্ছে যে খুব দ্রুততায়, এর আগে মানে নিকট অতীতের যে দুইটা ঘটনা আমরা দেখেছি, যে আপনার ছাগলকাণ্ডের মাহবুব সাহেব এবং তার আগে সাবেক আইজিপি বেনজির, এরা দুইজনই তাদের ব্যাংকের টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে, জনশ্রুতি আছে যে দেশ ত্যাগ করেছেন সপরিবারে, দুইটা পরিবারই দেশ ছেড়ে গেছেন।
তো এই জায়গায় আমার অনুরোধ থাকবে যে কোনো আইনি ফাঁকফোকর গলিয়ে যেন তিনি দেশ ছাড়তে না পারেন, এই বিষয়ে সবার আগে পদক্ষেপ নেওয়া, এইটা আমার মনে হয় যে সবার চাওয়া আর কি, যে তিনি যাতে দেশ ছাড়তে না পারেন অভিযুক্ত ব্যক্তি। আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, হারিয়ে যাচ্ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ। হ্যাঁ, স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ মানে এখানে এমপি আনোয়ারুল আজম আনারকে নিয়ে শুরু থেকেই দুই ধরনের মানে ছিল, হিসাব নিকাশ ছিল, যে ওনার খুনের নেপথ্যে দুইটা কারণ, যদিও এখনও পরিষ্কার না। গত পরশু দিনও এ বিষয়ে কথা বলেছেন ডিবি প্রধান, যে মানে হত্যার ক্লু পরিষ্কার নয়। তো দুইটা বিষয় সামনে নিয়ে তারা এগোচ্ছিলেন। একটা হচ্ছে যে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেশনের কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন, আর একটা বলা হচ্ছিল যে রাজনৈতিক কারণে। তো এখন রাজনৈতিক ইস্যুটা সামনে চলে আসছে। এই বিষয়ে একটু জটিলতাও আছে, কারণ তার হত্যাকাণ্ডের মূল মামলাটা কিন্তু ভারতে হয়েছে, পশ্চিমবঙ্গে কলকাতায় হয়েছে, বাংলাদেশে নয়। বাংলাদেশ থেকে তিনি চলে গেছেন, অপহরণ, শুধু বাংলাদেশ থেকে অপহরণের মামলা হয়ে গেছে। সো এই জায়গায় মানে সঠিক তথ্যটাকে সামনে আনার জন্য বাংলাদেশের চেয়ে ভারতের ভূমিকা বেশি জরুরি। ভারত আন্তরিক হলে, ভারতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা দায়িত্বে আছেন আন্তরিক হলে এই বিষয়টাকে পরিষ্কার করা যাবে বলে আমার মনে হয়। ওকে, আমরা আপনার কাছে লাস্ট আর একটু জানতে চাই, সেটা হচ্ছে ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা তো ভারতের খুব চাওয়া ছিল। 2022-এর টি-20 বিশ্বকাপে অ্যাডিলেডের মাঠে ভারতকে কীভাবে হারিয়েছিল ইংল্যান্ড, তো সেই ধরা যেতে পারে যে সেই অ্যাডিলেডের প্রতিশোধই এবার ভারত নিয়ে নিল এবং খুব শোচনীয়ভাবেই ইংল্যান্ডকে হারিয়ে ভারত এসে ফাইনালে। পাশাপাশি আমাদের টাইগাররাও কিছুক্ষণ আগেই ল্যান্ড করলেন, দেশে ফিরলেন। এবার 3টা জয় নিয়ে সুপার 8 পর্যন্ত দেখার আমাদের দলের খেলা দেখার সৌভাগ্য দর্শকদের হয়েছে, ভক্তদের হয়েছে, তারাও দেশে ফিরে আসছেন আর কি। শোন, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সিলেট সুনামগঞ্জে বন্যার পানি নামায় ধীর গতিতে দুর্ভোগ। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও বিপদসীমার 87 সেন্টিমিটার উপরে সুরমা। আম রপ্তানি বাড়াতে নানামুখী উদ্যোগের সরকার, 13 রাষ্ট্রদূত সহ বাগান পরিদর্শনে কৃষিমন্ত্রী। বিশ্বব্যাপী চাঁপাইনবাবগঞ্জের আম ব্র্যান্ডিংয়ের প্রত্যয়। এবং টি-20 বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল। এবারে 3 ম্যাচে টাইগারদের জয়। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।